দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি ইপসিতা জামান। মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতের চরম বিপর্যস্ত বন্দর নগরী চট্টগ্রামের জনজীবন। ফের জলাবদ্ধতায় ডুবেছে নগরীর অনেক নিচু এলাকা। রাস্তাঘাট ছাড়িয়ে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় দোকানপাট, বসতবাড়ি। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে মানুষ। এছাড়া রহমাননগরে দেয়াল ধসে মারা গেছে একজন। কর্তৃপক্ষ বলছে আগামী ফেব্রুয়ারি নাগাদ মেগা প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০%। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাপারী পাড়া। টানা ভারী বর্ষণে মঙ্গলবার সকাল থেকে ছিল এমন নাজুক অবস্থা। পানি ঢুকে যায় বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাটে। এতে ব্যাহত হয় দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যাহত হয় ব্যবসা বাণিজ্যে। নিয়মিত নালা পরিষ্কার না থাকায় এলাকাটিতে এই অবস্থা বলে দাবি স্থানীয়দের। আগে কম উঠছে, এবার একটু বেশি উঠছে, কারণ ড্রেনগুলো অপরিষ্কার। মানে আমাদের দোকানে সব পানি ঢুকে যাচ্ছে। খাবারের পানি পাবো না, এখন বাসার নিচেও পানি, আর এখন লাইনের পানি যা থাকবে এগুলো তো সবগুলো থাকবে ময়লা। আপনার মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় বেহাল অবস্থা ছিল আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা, হালিশহর, বন্দর স্টেডিয়াম, পোর্ট কানেক্টিং রোড, নয়াবাজার, কাতালগঞ্জ, তিনপুল সহ নগরীর অনেক নিচু এলাকায়। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হয়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষজন। বাসার থেকে বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য লস, দুদিন অনেক টাকা লস। আমরা আমাদের ময়লাগুলো আমরা যখন তখন আমরা পলিথিন করে আমরা ফেলে দিই ড্রেনের মধ্যে। 2010 সালের পর থেকে এই ধরনের পানি আর কখনো আমি দেখি নাই এখানে। জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি দেখতে মাঠে নামেন সিটি মেয়র। ছিল জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, সেনাবাহিনীর 16টি কুইক রেসপন্স টিম। তাদের দাবি আগামী ফেব্রুয়ারি নাগাদ প্রকল্পের কাজ শেষ হলে ৮০ থেকে ৯০% জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী। ফেব্রুয়ারি নাগাদ আমাদের এই প্রকল্প পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, 36 সালের আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে অনেকদিন ইনশাল্লাহ জলাবদ্ধতা হবে না। যেখানে যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, কক্সিন, একটু আগে দেখেছেন আমি এখান থেকে নিয়েছি একটি প্লাস্টিক। তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াকালের কাজ এখনো শেষ হয়নি। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি সড়কের একাংশ ধসে গেছে। এছাড়া হাটহাজারী, পটিয়া, আনোয়ারা সহ বিভিন্ন উপজেলায়ও প্লাবিত হয়ে পড়েছে সড়ক ও নিচু এলাকা। বৈরী আবহাওয়ায় বিমানবন্দরে ব্যাহত হয় ফ্লাইট অবতরণ। পাহাড় ধসের আশঙ্কা থাকায় নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরাতে দিনভর মাইকিং করে জেলা প্রশাসন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, দিনভর টানা বর্ষণ আর জলাবদ্ধতায় জনজীবনে কাহিল অবস্থা, এখন কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, এখনও আসলে একই পরিস্থিতি। কিছুক্ষণ পরপর থেমে থেমে যে ভারী বৃষ্টি সেটি অব্যাহত রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ বন্ধ থাকলে আবার শুরু হচ্ছে একই বৃষ্টি। আর যে জলাবদ্ধতা সেটির আসলে যে পরিমাণটা দেখায় আসলে সড়কের কি পরিস্থিতি, মানুষের যে দোকানপাট সেগুলো আসলে আমি আছি এর মধ্যে প্রতিষ্ঠান ছিল সেগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে দোকান বন্ধ করে চলে গেছেন। ভেতরে যে মালামাল সেগুলো আসলে পানিতে নষ্ট হয়েছে। আর যারা আছেন তারা আসলে তাদের যে সম্পদ সেটি আসলে রক্ষার চেষ্টা করছেন। এখনো আমরা ছোটপোল, নয়াবাজার, হালিশহর পুরো এলাকারই আসলে একই পরিস্থিতি, যেখানে আসলে হাঁটু থেকে একেবারে কোমর পরিমাণ পর্যন্ত পানি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে সড়ক দিয়ে পানি নামছে, সেটি যদি আসলে একটু দেখাই, যে আসলে কি অর্থাৎ মাঝখানে যে বড় সড়ক সেটি এক পাশ থেকে অন্য পাশে কি পরিমাণ স্রোতের সাথে আসলে পানিগুলো নামছে সেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন। যে আসলে যে ওই পাশ থেকে যে পানিগুলো অর্থাৎ নগরীর বিভিন্ন জায়গায়, পুরো নগরী জুড়ে যেহেতু, পুরো জেলা জুড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে, যখনই একটু ভারী বৃষ্টি হচ্ছে তখনই পানির যে স্রোত তৈরি হচ্ছে, সে পানি আসলে নামার মতো যে পর্যাপ্ত জায়গা সেটি যখন পাচ্ছে না তখনই। দর্শক, ইবেন মীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জলাবদ্ধতার খবর জানছিলাম চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে। অতি ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। সেখানে গাছ ও মাটি চাপায় মারা গেছে শিশুসহ 3 জন। কয়েকদিনের বৃষ্টিপাতে সবচেয়ে নাজুক অবস্থা বান্দরবানে। পাহাড় ও ভূমিধসে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। বন্ধ থানচির বিভিন্ন পর্যটন স্পট। বাইশারিতে পানিতে ভেসে গিয়ে মারা গেছে এক শিশু। দুপুরে কক্সবাজারে
দরিয়ার নগরে পাহাড় ধসে মারা গেছে নাসিমা আক্তার নামে এক নারী। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামীকে। রাঙামাটিতে সকালে গাছ ভেঙে পড়ে মারা গেছে লক্ষ্মী বিশ্বাস নামে এক বৃদ্ধ। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে সরাতে মাইকিং করছে জেলা প্রশাসন। বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। ওই নিচে ছিলাম, হঠাৎ শুনছি যে এখানে পাহাড় ধস হয়েছে। আমরা সাথে সাথে এসে দেখতেছি ওই একজনকে সদর হাসপাতালে নিয়ে গেছে, আর অপরজন নেওয়ার পথে মৃত্যুবরণ করছে। গত পরশু থেকেই আমরা এই এলাকাগুলোতে মাইকিং করে যাচ্ছি। জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ, আপনারা দেখবেন যে এখনো ভেঙে পড়তেছে। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। দেখি তো এই যে মানে গাছের গুড়িতে মানে খাম্বাতে একেবারে পড়ে গেছে। কারণ আমিও জানি না, হঠাৎ করে জানি যে আমার অবস্থা। নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে সকল ধরনের সহযোগিতা আমরা করছি। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাতে বান্দরবান ও রাঙ্গামাটি থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাব বান্দরবানে, আছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসির, সবচেয়ে নাজুক অবস্থা বান্দরবানে, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? আমরা আসলে যেটি দেখেছি গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কিন্তু পাহাড়ি দলে বান্দরবানের খুব নাজুক অবস্থা পরিণত হয়েছে। বিশেষ করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদের পাশাপাশি নদী তীরবর্তী মানুষের উপরে আসলে অনেকটা বিপাকে। এই টানা বর্ষণের কারণে পাহাড়ের যে ঢল সেটি নামার কারণে সাঙ্গু নদী এবং মাতামহুরী নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে মাতামহুরী পানি এখন কমলেও সাঙ্গুর যে পানি সেটা বিপদসীমার খুব কাছাকাছি আসলে চলে এসেছে। একটু আগে আমরা লক্ষ্য করেছি সেটি। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে গতকালের থেকে আজকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমেছে। গতকাল 163 মিলিমিটার বৃষ্টিপাত যেখানে রেকর্ড করা হয়েছিল, সেখানে 149 মিলিমিটার বৃষ্টিপাত আজকে 24 ঘন্টা রেকর্ডে তারা জানিয়েছে। তবে জেলা প্রশাসন যেটি বলছে সেটা হচ্ছে মানুষ যারা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে এবং এই যে আবহাওয়ার যে পরিস্থিতি, এই আগামী 9 তারিখ পর্যন্ত মানুষকে সচেতন থাকার জন্য তিনি বিভিন্নভাবে মাইকিং করছে। প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে উপজেলা পর্যায়ে মাইকিং করা হচ্ছে। তবে মানুষ যারা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে তারা কোনোভাবে আসলে তাদের যে শেষ আশ্রয়স্থল, তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু তারা কোনোভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না যাওয়ার কারণে এটা আরো বৃহৎ আকার একটা সমস্যায় পরিণত হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। তবে এই যে নদীর যে পানি, সেটি টানসির যে দীর্ঘদিন একটা টানের যে বৃষ্টির প্রবাহ এবং সেই প্রবাহ টানসি থেকে কমে এসে এখন কিন্তু বান্দরবান জেলা শহরের দিকে পানি যে জলজটটা তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টি ধারাবাহিকতা থাকলে বন্যার একটা সংখ্যা রয়েছে পাহাড়ি জেলা বান্দরবানের যে সদর উপজেলাগুলোর মধ্যে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব রাঙ্গামাটিতে, সেখানে আছেন জিয়াউল হক। জিয়া, রাঙ্গামাটির আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি থাকলেও গতকাল সন্ধ্যা থেকে আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যে মুষলধারে বলতে যেভাবে শুরু হয়েছিল এক টানা, সেভাবে এখন পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে, যার ফলে রাঙ্গামাটিতে যে পাহাড়ের পাদদেশে যেসব মানুষজন বসবাস করে তাদের আসলে ঝুঁকির আশঙ্কা রয়েছে। যার ফলে গতকালকে থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসনের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক সহ নিজে আসলে আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং আশ্রয় কেন্দ্র যারা মানুষজন আসছেন তাদের খাবারের ব্যবস্থার কথা বলেছেন। এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্র আসেননি তাদেরকে দ্রুতই আশ্রয় কেন্দ্র আসার জন্য তাদেরকে সচেতন করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন নিরলসভাবে। তবে এখন পর্যন্ত সবশেষ তথ্য যে আমরা পেয়েছি, 120 জনের বেশি এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে মানুষজন আসেনি, দুটি আশ্রয় কেন্দ্র ছাড়া। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে বেশ কিছু এলাকার মাটি কিন্তু নরম হতে শুরু করেছে, কিছু এলাকার মাটি ভেঙে ঘরের মধ্যে পড়েছে, তবে কেউ এখন পর্যন্ত হতাহত হয়নি। তবে সকালবেলা আজকে বাকাইছড়িতে একজনের গাছের গুড়ি পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। রাঙামাটির যে বেশ কয়েকটি এলাকা রয়েছে সেগুলোতে এখন পর্যন্ত মানুষজন সরে আসার কোনো ধরনের তৎপরতা আমরা দেখছি না। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যদি এভাবে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে তাহলে রাতে বা সকালের মধ্যে আসলে শক্তি প্রয়োগ করা ছাড়া তাদের বিকল্প কিছু থাকবে না বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে পাহাড় ধসের সবশেষ আবহাওয়ার সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, কক্সবাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন। 24 ঘন্টায় 9 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, প্রশাসন কি বলছে? এখন পর্যন্ত গত 2 দিনে কক্সবাজারে 11 জনের মৃত্যু হয়েছে। আমরা এর মধ্যে
যেটি জেনেছি গতকাল একদিনে কিন্তু কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 8 জন এবং কক্সবাজার পৌরসভায় 1 জন এবং পেকুয়া উপজেলায় 1 জন সহ টোটাল 10 জনের মৃত্যু হয়েছিল গতকাল পাহাড় ধসে, এবং আজকে দুপুরেও কক্সবাজারের যে দরিয়ানগর এলাকাটি রয়েছে সেখানে এক নারীর মৃত্যু হয়েছে। সেখানে আমরা প্রত্যক্ষদর্শী এবং প্রশাসনের সাথে কথা বলে যেটি জেনেছি যে মূলত যে বাড়িতে পাহাড় ধসে পড়েছে সেটি পাহাড়ের একদম পাদদেশে ছিল, যে কারণে উপর থেকে পাহাড়ের সাথে গাছও তাদের বাড়ির উপর পরে সেখানে স্বামী স্ত্রী দুজনেই মাটি চাপা পড়েছিল এবং এক পর্যায়ে তারা যারা উদ্ধার করেছেন তারা যেটি বলছেন যে আশপাশের লোকজন বিষয়টি দেখার পরে তারা সেখানে গিয়ে তাদেরকে মাটি কুড়ে এবং গাছ কেটে উদ্ধার করে পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে গিয়ে মাইকিং করা হচ্ছে, কারণ যে বাড়িতে মূলত পাহাড় ধসে পড়েছিল এর উপরে যে বাড়িগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে লোকজন অবস্থান করছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জোর করে হলেও লোকজনকে তারা নিরাপদ আশ্রয় সরিয়ে নেবেন এবং সেখানে যাতে কোনো ধরনের পাহাড় ধসের ঘটনা না ঘটে সেটির তারা পদক্ষেপ নেবে। যদিও আমরা কক্সবাজার শহরের যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে আমরা যেটি দেখেছি যে এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় লোকজন বসবাস করছে। গত 3 দিনের যে ভারী বর্ষণ সেটি আরও বেশি বাড়তে পারে বলে আবহাওয়া জানিয়েছে, যে কারণে এই পাহাড় ধসের ঝুঁকির সাথে একই সাথে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়। এবং সর্বশেষ কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে যেটি জেনেছি কক্সবাজার যে হলদিয়া পালং এলাকাটি রয়েছে সেখানে বাড়ির দেয়াল ভেঙে সেখানেও একজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত টোটাল 12 জনের মৃত্যু হয়েছে বলা যেতে পারে এই টানা যে ভারী বর্ষণ সেখানে। এবং যে সমস্ত জায়গায় আসলে পানি বন্দী হয়ে পড়েছে লোকজন সেখানে চরম দুর্ভোগ তৈরি হয়েছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করার জন্য যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মিটিংয়ে বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে সমস্ত দুর্গত এলাকাগুলোতে কোনো ধরনের সহযোগিতা এখনো পৌঁছেনি। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গেল 1 বছরে চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিয়েছেন 12 জন তৈরি পোশাক উদ্যোক্তা। আগের বছরে কারখানা বন্ধ হয় আরও 7টি। স্থানীয় ও বৈশ্বিক নানা সীমাবদ্ধতায় নেমে আসে এ বিপর্যয়। উদ্যোক্তারা বলছেন সরকারের প্রণোদনার সুবিধা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ফের সচল হতে পারে অনেক কারখানার উৎপাদনের চাকা। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকের প্রায় 20% যোগান দেয় চট্টগ্রাম, যেখানে একসময় কারখানা ছিল 700-র মতো। কমতে কমতে যে সংখ্যা এখন 400-র ঘরে। সবশেষ গেল 2 অর্থ বছরে চট্টগ্রামে বন্ধ হয়েছে অন্তত 19টি প্রতিষ্ঠান, যার 12টিতে তালা পড়েছে 25-26 অর্থ বছরে। এমন দুরবস্থার বড় কারণ বৈশ্বিক চাহিদা কমায় ক্রয় আদেশে ভাটা এবং প্রতিযোগিতায় দাম পড়ে যাওয়া। তাছাড়া চট্টগ্রামের কারখানাগুলো যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর হওয়ায় সেখানকার শুল্ক জটিলতায় লেগেছে বড় ধাক্কা, আর অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি হয়েছে মরার উপর খাঁড়ার ঘা। ব্যাংকিং জটিলতার কারণে অনেক সময় ব্যাক টু ব্যাক করতে পারে না, এবং আর কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে আপনার অর্ডারের স্বল্পতার কারণে। ইরানের যুদ্ধের কারণেও কিন্তু আমাদের অর্ডার কিছু অংশ কমেছে। বিশ্বে যে অর্থনৈতিক মন্দাটা ছিল সেই কারণে বাইং ক্যাপাসিটিটা বায়ারদের কাছে অনেক কমে গেছে। চট্টগ্রামের বেশিরভাগ গার্মেন্টসগুলি আমেরিকা বেস কাজ বেশি করে। এই যুদ্ধবিগ্রহ এবং বিভিন্ন ক্রাইসিসের মধ্যে ট্রাম্পের টেরিফ সব মিলিয়ে চট্টগ্রামের গার্মেন্টসগুলো কিন্তু একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের শিল্প প্লট না থাকাতে চট্টগ্রামের ফ্যাক্টরিগুলি অনেকগুলি ফ্যাক্টরি কমপ্লায়েন্সের কোয়ালিফাই করতে পারে নাই। শিল্পের সুরক্ষায় সরকার অতি সম্প্রতি 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে, যা বন্ধ কারখানাগুলোর পুনরায় চালুতে আশার আলো জ্বালিয়েছে। তবে এই তহবিল কতটা কাজে লাগবে তা নিয়ে শঙ্কায় বিজিএমইএ, কেননা রয়েছে নানা জটিলতা। বিশ্ব অর্থনীতি কিন্তু বছর খানিকের মধ্যে ঘুরে দাঁড়ানোর একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ঘুরে দাঁড়ানোর অর্থনীতিতে আমাদের এখানে প্রচুর অর্ডার আসবে, বাংলাদেশে প্রচুর অর্ডার আসবে এবং এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা যদি আমাদের ক্যাপাসিটি লস করে ফেলি তাহলে ওই সুযোগটা আমরা গ্রহণ করতে পারবো না। সরকার যে যেই অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য যে একটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা কত সহজে মানুষকে ডেলিভারি করতে পারে সেই দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক তো সরাসরি কোনো প্রপোজাল দেবে না, বাংলাদেশ ব্যাংকে কমার্শিয়াল ব্যাংক থেকে প্রপোজাল করা যেতে হবে, কিন্তু প্রপোজালগুলা সাধারণত কমার্শিয়াল ব্যাংকরা আমার লিয়েন ব্যাংকে সাধারণত দিতে চায় না। বন্ধ হওয়া 19টি কারখানায় শ্রমিক কর্মচারী ছিল 8,428। তবে এ বিষয়ে বক্তব্য মেলেনি কারখানাগুলোর কোনো মালিকের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এই ছিল চট্টগ্রাম 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।